তুই যে পড়ি, তুই চাইলেই তো শান্তর বাড়ির খোঁজ খবর এখান থেকে নিতে পারিস। বিলকিসের কথায় হুরায়রা বলল, সত্যি তো, আমি তো ভুলে গিয়েছিলাম আমার পরিচয়। এরপর হুরায়রা তার জাদুর দণ্ডটি বের করে মুখে কিছু পড়তে পড়তে দণ্ডটি নিজের মাথায় ছোঁয়ালো। সাথে সাথে সে শান্তর বাড়িতে ঘটতে থাকা সব কিছুই দেখতে পেল। হুরায়রাকে বিলকিস জিজ্ঞেস করল, কিরে, কিছু দেখতে পেলি? হুরায়রা বিলকিসের দিকে তাকিয়ে বলল, শান্তর বন্ধু শিমুলের ওপর শ্মশানের প্রেতাত্মা ভর করেছে। তার অবস্থা খুবই খারাপ। হয়তো 2-1 দিনের ভেতরেই ওই প্রেতাত্মা শিমুলকে মেরে ফেলবে। কি বলছিস? তাকে তো আমাদের সাহায্য করা উচিত। না, সে মরলে মরুক, আমি তাকে সাহায্য করব না। তার কারণে অতীতে শান্তর থেকে আমাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। দেখ হুরায়রা, তুই কিন্তু ভুল করছিস। শিমুলের জায়গায় তুই নিজেকে বসিয়ে একটু চিন্তা করে দেখ। আজ যদি আমার কিছু হয়, তখন কি তুই বসে থাকবি? বন্ধু বন্ধুর বিপদে এগিয়ে আসবে, এটাই স্বাভাবিক। শিমুল আর শান্ত খুবই ভালো বন্ধু, যেন দুইটি দেহ একই প্রাণ। শিমুল যেটা করেছে সেটা তার দায়িত্ব ছিল। সে তোর সাথে শত্রুতা করেনি, বরং তার বন্ধুকে সাহায্য করেছে। বিলকিসের কথায় হুরায়রা কিছুক্ষণ চুপ থেকে কি যেন ভাবল। এরপর সে বলল, তুই হয়তো ঠিকই বলেছিস, আমাদের উচিত শিমুলকে সাহায্য করা। চল দুজনেই একবার শিমুলের বাড়ি থেকে ঘুরে আসি। আচ্ছা তুই দাঁড়া, আমি আসছি। এই বলে হুরায়রা তার রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে জানলা দিয়ে বেরিয়ে গেল। অনেকদিন পর আকাশে ডানা মেলল হুরায়রা। দুই বান্ধবী উড়ে চলেছে মেঘ ছুঁয়ে। অল্প কিছুক্ষণের মধ্যেই তারা দুজন শিমুলের বাড়িতে পৌঁছে গেল। চুপি চুপি তারা দুইজন শিমুলের রুমে প্রবেশ করে যা দেখল, তা দেখে নিজেদের চোখকে বিশ্বাস করতে পারল না। শিমুলের পালঙ্কের উপর বসে আছে শ্মশানের পিশাচ। কালো দেহ, লম্বা চুল, বড় 2টি কান, হাতের আঙ্গুলে লম্বা নখ, নাকটা স্বাভাবিকের চেয়ে 1 ইঞ্চি লম্বা, বড় বড় শীতল 2টি চোখ। শিমুলকে লুকিয়ে দেখে দুজনেই আবার বেরিয়ে পড়ল। এরপর আবারও খোলা আকাশে ডানা মেলল দুজন। উড়তে উড়তে বিলকিস হুরায়রাকে বলল, কিরে, শিমুলকে দেখে কি বুঝলি? কি আর বুঝবো, তার উপর শ্মশানের প্রেতাত্মা ভর করেছে, এটাই তো। এটা যেমন তেমন প্রেতাত্মা নয়, এটা পিশাচ প্রেত। এরা খুবই ক্ষমতাশালী হয়। এদেরকে মোকাবেলা একমাত্র ক্ষমতাশীল জিন কিংবা কোনো ভালো হুজুর করতে পারবে। তাহলে আমরা এখন কি করব? জিন সাধক হুজুর তো শুনেছিলাম খুবই ক্ষমতাশালী, ওনার সাহায্য নিলে কেমন হয়? এমনিতেই তারা তো জিন সাধক হুজুরের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। কথা বলতে বলতে দুজনেই আবার হুরায়রার বাড়িতে গিয়ে পৌঁছালো। সেখানে পৌঁছানোর পর হুরায়রা বলল, জিন সাধক হুজুরের সাথে আমরা কথা বলতে গেলে সমস্যা হতে পারে। তাহলে কিভাবে যোগাযোগ করবি? শোন, পরী রুকাইয়ার সাথে জিন আইদারুসের খুবই ভালো বন্ধুত্ব, আর জিন আইদারুস জিন সাধক হুজুরের সাথেই থাকে। তাই আমার মনে হয় তুই বরং পরিলোকে গিয়ে রুকাইয়ার সাথে কথা বলে দেখ কি হয়। ঠিকই বলেছিস, আমি যাই তাহলে। বেশি সময় নষ্ট করা যাবে না, যা করার কাল সূর্যাস্তের আগেই করতে হবে। এই বলে বিলকিস হুরায়রার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। বিলকিস চলে যাওয়ার পর হুরায়রা গিয়ে তার রুমের দরজা খুলল। হুরায়রার মা হুরায়রাকে বললেন, কিরে, এতক্ষণ দরজা লাগিয়ে কি করছিলি? কতবার যে তোকে ডাকলাম। না মানে পড়তে বসেছিলাম, পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পাইনি। আচ্ছা আর কিছু বলতে হবে না, এবার বইপত্র গুছিয়ে তাড়াতাড়ি আয়। কোথায় আসবো? কোথায় আসবো মানে? কয়টা বাজে দেখেছিস? রাত 10টা হতে চললো, খাবি না? হুরায়রা ঘড়ির দিকে তাকিয়ে বলল, কখন যে 10টা বেজে গেছে বুঝতেই পারিনি। এই বলে হুরায়রা রুম থেকে বের হয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে বসলো। ওইদিকে সন্ধ্যার পর থেকে শিমুলের পাগলামি আরও বেড়ে গেল। কাউকে দেখলেই তাকে মারার জন্য তেড়ে আসছে। সুন্দর চেহারা একদম কালো হয়ে গেছে, চোখের নিচে কালো ছাপ পড়েছে। জিন সাধক হুজুরের সাথে যোগাযোগ করার কোনো উপায় পাওয়া যাচ্ছে না। শান্তর মায়ের আগের ফোনে জিন সাধক হুজুরের নাম্বার ছিল, ওই মোবাইলটি নষ্ট হওয়ায় ওনার নম্বরও খুঁজে পাওয়া যাচ্ছে না। শিমুলের মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না। ছেলের চিন্তায় চেহারা একদম ফ্যাকাশে হয়ে গেছে। কি করবেন, কার কাছে যাবেন, কিছুই বুঝতে পারছেন না। মাগরিবের নামাজের পর 2 রাকাত নফল নামাজ পড়ে ছেলের জন্য আল্লাহর দরবারে দোয়া করছেন। ছেলের ভালো মন্দ সব আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন। শান্তর মা শিমুলের মায়ের পাশে গিয়ে বললেন, চিন্তা করবেন না ভাবি, দেখবেন আপনার ডাক আল্লাহ শুনবেন। সন্তানের জন্য মা বাবার দোয়া বৃথা যায় না, আপনার দোয়া বৃথা যাবে না। শিমুলের মা শান্তর মায়ের দিকে তাকিয়ে বললেন, আপনার কথাই যেন সত্যি হয় ভাবি। শান্ত শিমুলের রুমের দরজার বাইরে বসে আছে। বসে বসে ভাবছে কি করবে। জিন সাধক হুজুরের নাম্বার তো পাওয়া গেল না, এখন কি করা যায়। তখন তার ফোন বেজে উঠল। হুরায়রা ফোন দিয়েছে। শান্ত ফোন রিসিভ করলো। ওপাশ থেকে হুরায়রা বলল, হ্যালো, কি করছো? দুপুরে ফোন পেয়ে চলে গেলে, বিদায়টুকুও নেওয়ার প্রয়োজন মনে করলে না। এর জন্য আমি দুঃখিত। আসলে আমার বন্ধুটা খুব অসুস্থ, তার অসুস্থতার খবর পেয়ে দৌড়ে চলে এসেছি। তোমার কাছ থেকে বিদায় নেওয়ার কথা মনে ছিল না। তোমার বন্ধুর কি অবস্থা এখন? ভালো না, সময় সময় তার অবস্থা খারাপ হচ্ছে। কি করবে এখন? দেখি কি করা যায়। আচ্ছা এখন ফোন রাখি, তোমার সাথে পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। এ বলে শান্ত ফোন রেখে দিল। হুরায়রার কাছ থেকে বিদায় নেওয়ার পর বিলকিস রুকাইয়ার সাথে গিয়ে দেখা করে শিমুলের ব্যাপারে কথা বলল।
সব শোনার পর রুকায়া বলল, সবই তো বুঝলাম, আমাকে কি করতে হবে বলো। বেশি কিছু না, তুই শুধু আয়দারুসের সাথে আমাদের যোগাযোগ করিয়ে দে। বিলকিসের কথায় রুকায়ার চোখ বন্ধ করে বলল, আয়দারুস, শুনতে পাচ্ছ তুমি? আমি রুকাইয়া। রুকায়ার ডাকে আয়দারুস এসে হাজির হলো। বিলকিস এর আগে কখনোই আয়দারুসকে দেখেনি, এ প্রথম দেখল। লম্বা, হালকা গড়ন, স্বাভাবিক দুই চোখ, চোখের পাপড়িতে সুরমা দেওয়া, কাঁধ পর্যন্ত লম্বা চুল, সাদা ফর্সা চেহারা, মুখ ভর্তি লম্বা কালো দাড়ি, পরনে সাদা রঙের একটি থোপ। এক দেখায় বিলকিস তাকিয়ে রইল আয়দারুসের দিকে। রুকায়া বিলকিসকে বলল, এবার বল, আয়দারুসকে কি বলবি? বিলকিস আয়দারুসের দিকে তখনও মুগ্ধ চোখে তাকিয়ে আছে, তাই রুকাইয়ার কথা শুনতে পায়নি। রুকায়া বিলকিসকে একটু ধাক্কা দিয়ে বলল, কিরে, কোথায় হারিয়ে গেলি? কিছু তো বল। রুকায়ার ধাক্কা খেয়ে বিলকিস আবারও বাস্তবে ফিরে এলো। এরপর বলল, ও হ্যাঁ, না মানে বলছিলাম কি রে, তোর কি হলো বুঝলাম না। কথাগুলো সব খেয়ে ফেলেছিস নাকি? বাদ দে, তোকে কিছু বলতে হবে না, আমি বলছি। এরপর রুকাইয়া আয়দারুসকে বলল, শোন আয়দারুস, আজ থেকে প্রায় 3 বছর আগে হুরায়রা যে ছেলেকে জীবান গোলাপ দিয়ে পরিলোকে আনতে চেয়েছিল, সে ছেলেটির বন্ধু শিমুলের ওপর শ্মশানের পিশাচ ভর করেছে। তাদের এখন জিন সাধক হুজুরের ভীষণ প্রয়োজন। ও আচ্ছা, বুঝতে পেরেছি, আর বলতে হবে না, আমি এখনই হুজুরকে গিয়ে সব বলছি। ঠিক আছে, তবে আমরা যে তোকে শিমুলের কথা বলেছি এই কথা যেন কেউ জানতে না পারে। আচ্ছা, কেউ জানবে না। এই বলে আয়দারুস রুকায়ার কাছ থেকে বিদায় নিল। আয়দারুস বিদায় নেওয়ার পর রুকায়া বিলকিসের দিকে তাকিয়ে বলল, কিরে, আয়দারুসের সামনে এমন বোকা হয়ে গেলি কেন? না আসলে তার দিকে তাকিয়ে তো আমি ফিদা হয়ে গেছি। ফিদা হয়ে লাভ নেই, আয়দারুস আমার দখলে, বুঝলে? বিলকিস মুচকি হেসে বলল, জি ভবিষ্যৎ রানী সাহেবা, বুঝতে পেরেছি, আমি এখন আসছি। আচ্ছা যা, তাহলে পরে কথা হবে। এরপর বিলকিস রুকায়ার কাছ থেকে বিদায় নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হলো। ঘড়িতে তখন রাত 1টা। বিলকিসের অপেক্ষায় বসে আছে হুরায়রা। কিছুক্ষণ পরেই বিলকিস এসে সেখানে হাজির হলো। হুরায়রা বিলকিসকে দেখে জিজ্ঞাসা করল, কিরে, কি খবর? রুকায়ার সাথে কথা হয়েছে? শুধু রুকায়া নয়, জিন আয়দারুসের সাথেও কথা বলে এলাম। কি বলল আয়দারুস? আয়দারুস গিয়েছে জিন সাধক হুজুরের কাছে। কাল সকালেই হয়তো সে জিন সাধক হুজুরকে নিয়ে শিমুলদের বাড়িতে যাবে। যাক, তোর কথা নিশ্চিন্ত হলাম। আচ্ছা, তুই এখন ঘুমা তাহলে, আমি যাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, তুইও ভালো থাকিস। এই বলে বিলকিস হুরায়রার কাছ থেকে বিদায় নিয়ে আবারও পরিলোকের উদ্দেশ্যে রওনা হলো। ওইদিকে আয়দারুস জিন সাধকের কাছে এসে শিমুলের ঘটনা খুলে বলল। জিন সাধক সবকিছু শুনে বললেন যে তিনি আগামীকাল সকালে শিমুলদের বাড়িতে যাবেন। জিন সাধক হুজুরের কথা শুনে আয়দারুস ভীষণ খুশি। হুজুরের সাথে থাকতে থাকতে সেও এখন পরোপকারী হয়ে গেছে। অন্যের উপকারে আসতে পারলে নিজেকে ধন্য মনে করে সে। শিমুলের ভাই জাহিদ আর শিমুলের বন্ধু শান্ত। ঘরের ভেতরে শিমুলের চিৎকার শোনা যাচ্ছে। কখনো সে হাসছে, কখনো বা বিড়বিড় করে কি যেন বলছে। রুমের ভেতরে কেউ যেতে পারছে না। কাউকে দেখলে আক্রমণ করতে তেড়ে আসে শিমুল। তার চিন্তায় কারো ঘুম নেই। শিমুলের মা ছেলের জন্য নামাজ পড়ে দোয়া করছেন। কাঁদতে কাঁদতে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। এভাবেই কেটে গেল আরেকটি বিভীষিকাময় নির্ঘুম রাত। চারদিক থেকে ভেসে এলো ফজরের আজানের সুর। শিমুল আর জাহিদ মসজিদে চলে গেল। রাতের ঘনঘটা কেটে পূর্ব আকাশে উঁকি দিল দিনের সোনালি সূর্য। ঘাসের ডগায় মুক্তোর মতো চিকচিক করতে লাগলো ভোরের শিশির। পাখিরা নীড় ছেড়ে কিচিরমিচির শব্দ করতে করতে ডানা মেলল আকাশে। রাতের নিস্তব্ধতা ভেঙে চারদিকে জেগে উঠল প্রাণের কোলাহল। শিমুলের ঘর তখন নীরব নিস্তব্ধ। শিমুলের মা দরজা খুলে দেখলেন শিমুল ঘুমাচ্ছে। জাহিদ আর শান্ত চেয়ারে বসে ঘুমাচ্ছে। শিমুলের মা রান্নাঘরে গিয়ে চা বসালেন। এরপর শান্ত আর জাহিদকে ডেকে তুললেন। শান্ত আর জাহিদ ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে গেল। এরপর সামান্য নাস্তা করে শান্ত নিজের বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে যাওয়ার পথে হঠাৎ দেখল একটি লোক গলায় গামছা ঝুলানো, মুখ ভর্তি সাদা দাড়ি, পরনে সাদা পাঞ্জাবি, লাঠি ভর দিয়ে হেঁটে আসছেন। লোকটিকে শান্তর চেনা চেনা মনে হলো। একটু কাছে আসতে দেখল এই যে জিন সাধক হুজুর। দৌড়ে হুজুরের কাছে গিয়ে কদম বুসি করল। এরপর হুজুরকে সাথে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। শান্তর মা জিন সাধক হুজুরকে দেখে খুব খুশি। তিনি চা নাস্তা বানিয়ে হুজুরকে দিলেন এবং শিমুলের ব্যাপারে সব খুলে বললেন। শান্তদের বাড়িতে চা নাস্তা খাওয়ার পর শান্ত হুজুরকে নিয়ে শিমুলের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। শিমুলের মা হুজুরকে দেখে 2 হাত তুলে খোদার কাছে শুকরিয়া আদায় করলেন। হুজুর শিমুলের ঘরের দরজা খুলে ভেতরে তাকালেন। তিনি সবাইকে বাইরে থাকতে বললেন। এরপর শিমুলের ঘরে গিয়ে তিনি দরজা বন্ধ করে দিলেন। হুজুর আস্তে আস্তে শিমুলের খাটের পাশে গিয়ে বসে তার হাতের কনিষ্ঠ আঙুল ধরে কিছু পড়তে লাগলেন। ঠিক তখনই চেঁচিয়ে উঠল শিমুল। জিন সাধক হুজুর বললেন, বল তুই কে, এখানে কেন এসেছিস? আমি শ্মশানের পিশাচ। এই ছেলেটি আমাদের চলার পথে এসেছিল, তাই তাকে মারতে এসেছি। তার দেহ ছেড়ে তোর নিজের জায়গায় চলে যা। না, আমি যাব না, আমি তাকে মেরেই যাব।
জিন সাধক হুজুর আতরের শিশি থেকে তেল জাতীয় কিছু শিমুলের নাকে লাগিয়ে দিলেন। সাথে সাথে চিৎকার করে উঠল শিমুল। জিন সাধক হুজুর বললেন, চলে যাবে কিনা বল। না, যাব না। এবারে হুজুর এক গ্লাস পানি নিয়ে সূরা জিনের কয়েকটি আয়াত তিলাওয়াত করে শিমুলকে বললেন, চলে যাবে কিনা বল, যদি না যাস তবে এই পানি খাইয়ে দিব। শিমুল এবারেও বলল, না, যাব না। হুজুর আয়দারুসকে ইশারা দিয়ে বললেন যে সে যেন শিমুলকে হা করায়। হুজুরের কথায় আয়দারুস শিমুলকে চেপে ধরে হা করাতে যাবে, তখনই শিমুল বলে উঠল, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি। হুজুর আয়দারুসকে ইশারা দিয়ে শিমুলকে ছেড়ে দিতে বললেন। হুজুরের কথায় আয়দারুস শিমুলকে ছেড়ে দিলেন। এরপর হুজুর বললেন, চলে তো যাবি ঠিক আছে, তবে দ্বিতীয়বার আসার কথা চিন্তাও করবি না। না, আর আসবো না, মাফ করেন হুজুর। হঠাৎ করেই শিমুলের রুমের জানলাটা কেঁপে উঠল। হুজুর বুঝলেন শ্মশানের পিশাচটা চলে গেছে। এরপর তিনি শিমুলকে গ্লাসের পড়া পানি দিয়ে খেতে বললেন। এরপর রুমের দরজা খুলে দিলে সবাই এসে ভেতরে ঢুকল। শিমুল পানি খাওয়া শেষে তিনি 2টি তাবিজ দিয়ে সেগুলো ব্যবহার করতে বললেন। শিমুলের মাকে বললেন, আর ভয়ের কোনো কারণ নেই। শিমুলের মা বললেন, কি বলে যে আপনার শুকরিয়া আদায় করব হুজুর আমার জানা নেই। আমি নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলাম। শিমুলের মা কথা শেষ করার আগেই হুজুর বললেন, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, তাই তো আমি এসেছি। আর কোনো চিন্তা করবেন না, ওই পিশাচ আর আসবে না। এই বলে হুজুর তাদের বাড়ি থেকে বিদায় নিলেন। শিমুলের মা হুজুরকে কিছু হাদিয়া দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি নেননি। বরং বললেন, এই টাকা দিয়ে যেন কিছু এতিমকে একবেলা পেট ভরে খাইয়ে দেন। রাস্তার কিনার ঘেঁষে হেঁটে চলেছেন হুজুর। এক দৃষ্টিতে তার চলার পথে তাকিয়ে আছেন শিমুলের মা আর শান্তর মা। শান্তর মা বললেন, ইনি হচ্ছেন প্রকৃত ইমানদার মুমিন বান্দা। ওনারা আছেন বলেই আমাদের মতো পাপী এই জমিনে ঘুরে বেড়াচ্ছে, না হলে কবেই এই দুনিয়া ধ্বংস হয়ে যেত। শান্তর মায়ের কথায় সম্মতি দিয়ে শিমুলের মা বললেন, আপনি ঠিকই বলেছেন ভাবি। শিমুল সুস্থ হয়ে ওঠায় শান্ত এখন খুশি। সকাল থেকে ফুরফুরে মেজাজে আছে সে। হঠাৎ করে ফোন বেজে উঠল তার। হুরায়রা ফোন দিয়েছে। শান্ত ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে হুরায়রা বলল, হ্যালো, তুমি কি আজ কলেজে আসবে? তুমি কোথায় এখন? আমি তো এখনো বাসায়। আচ্ছা, তুমি তৈরি হয়ে বের হও, আমিও আসছি। এই বলেই শান্ত ফোনটা রেখে দিল। এরপর গোসল করে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলো। ঘড়ির কাঁটায় তখন 9:40। কলেজের গেটে গিয়ে নামলো শান্ত। 2 মিনিট পরেই হুরায়রাও এসে হাজির হলো। হুরায়রা আসার পর শান্ত কলেজের ভেতরে প্রবেশ করতে লাগলো। এমন সময় হুরায়রা বলল, এই ওইদিকে কোথায় যাচ্ছ? কেন, ক্লাসে যাবে না? আরে বুদ্ধু, আজ তো কলেজ বন্ধ। বন্ধ? কিসের বন্ধ? তোমার তো দেখছি কিছুই খেয়াল থাকে না। আরে আজ হচ্ছে ডিসেম্বর মাসের শেষ রবিবার, স্টার সানডে। আমি তো তোমার সাথে আড্ডা দেওয়ার জন্যই কলেজে এসেছি। ও আচ্ছা, আসলে ভুলে গিয়েছিলাম আজ কলেজ বন্ধ। শিমুলকে নিয়ে এত চিন্তা ছিলাম যে দিন দুনিয়া ভুলে গিয়েছিলাম। শান্ত আর হুরায়রা রাস্তার কিনার ঘেঁষে হাঁটছে। হাঁটতে হাঁটতে হুরায়রা বলল, খুব ভালোবাসো বুঝি তোমার বন্ধুকে, আমার জীবনের চেয়েও বেশি। যদি বন্ধুকে জীবনের চেয়ে বেশি ভালোবাসো, তবে আমাকে কতটুকু ভালোবাসো? হুরায়রার এমন প্রশ্ন শুনে শান্ত বড় বড় চোখে হুরায়রার দিকে তাকালো। হুরায়রা বুঝতে পারল শান্ত তার কথায় রাগ করেছে, তাই সে তৎক্ষণাৎ বলল, আরে বাবা, মশকরা করেছে। শান্ত এবার কিছুটা শান্ত হয়ে বলল, আসলে ছোটবেলা থেকে দুজনে একসাথে বড় হয়েছি, খেলাধুলা করেছি, স্কুলে গিয়েছি। আমার যা ছিল তাদের শিমুলেরও সমান অধিকার ছিল। হুরায়রা শান্তকে বলল, থামিয়ে দিয়ে, দাঁড়াও দাঁড়াও, যা তোমার ছিল তাতে শিমুলের অধিকার মানে? এখন আমি যে তোমার, আমার উপরও কি শিমুলের অধিকার? শান্ত বলল, কেন নয়, তুমি যতটা আমার ততটাই শিমুলের। বিয়ের পর তো আমি শিমুলকে নিয়ে বাসর ঘরে যাব। এই ছি শান্ত, তুমি এত বাজে, আগে জানলে তোমার সাথে রিলেশনই করতাম না। এই বলে হুরায়রা রাগ করে চলে যেতে লাগলো। শান্ত তার হাত ধরে আটকে বলল, আরে আমার প্রিয়া, শোনো না মন দিয়া, করেছে যে ফান, তুমি শুধু আমার, আমি শুধু তোমার, দুজনে মিলে গাইব নতুন জীবনের গান। শান্তর কথায় হুরায়রা বলল, হরে আমার কবিরে, এইসব কবিতা টবিতা দিয়ে আমার মন ভোলানো যাবে না। তবে কি করতে হবে? আমাকে জড়িয়ে ধরো। যাহ, কি বলছো এসব রাস্তার মাঝখানে? ধরবে না তো? আমি চললাম। এই বলে হুরায়রা চলে যাবে এমন সময় শান্ত হুরায়রাকে টান দিয়ে নিজের বাহুতে জড়িয়ে ধরল। এরপরে ছেড়ে দিয়ে বলল, এবার খুশি তো? তবে এমনভাবে একটু সময় রাখলে কি হতো? কি বলছো? লোকে দেখলে কি ভাববে? তুমি আছো শুধু লোকে দেখলে কি ভাববে এই চিন্তা করায়। আরে তুমি তোমার বউকে জড়িয়ে ধরছো, তাতে কার কি? ওরে আমার বউ, অনেক হয়েছে, এবার চলো। এরপর দুজনেই হাঁটতে হাঁটতে একটি কফি হাউসে গিয়ে কফি খেলো। অনেকক্ষণ ঘুরলো, তারপর বাসার পথে রওনা হলো। শিমুলের মা শিমুলের জন্য তার প্রিয় ইলিশ মাছ রান্না করেছেন। ইলিশ মাছের গন্ধে মৌ মৌ করছে চারদিক। শিমুল তখন গভীর ঘুমে। জোহরের নামাজ আদায় করে শিমুলের মা গিয়ে তাকে ডাক দিলেন।
শিমুল ঘুম থেকে উঠে ফ্রেশ হলো। এরপর তিনি শিমুলকে শান্তকে ফোন দেওয়ার জন্য বললেন। মায়ের কথা শিমুল শান্তকে ফোন দিল। ওপাশ থেকে শান্ত ফোন রিসিভ করে বলল, হ্যালো, কিরে, কি খবর তোর? খবর টবর সব বাড়িতে এসে নে, এখনই আমাদের বাড়িতে আয়, জরুরি প্রয়োজন আছে। কি প্রয়োজন? বাড়িতে আয়, এলেই দেখতে পাবি। এই বলে শিমুল ফোন রেখে দিল। শান্ত হুরাডার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। শান্ত বাড়িতে না গিয়ে সোজা শিমুলের বাড়িতে চলে গেল। সেখানে গিয়ে দেখলো তার মা শিমুলের মায়ের সাথে গল্প করছেন। শান্তকে দেখে শান্তর মা বললেন, কিরে, সে কখন শিমুল তোকে ফোন দিল আর তুই এখন আসছিস? আসলে গাড়ি পেতে একটু দেরি হয়ে গেছে। শিমুলের মা বললেন, উফ ভাবি, আপনিও না, সে তো মানুষ, পরি নয় যে উড়ে চলে আসবে। গাড়ির রাস্তা দৌড়েও তো আসতে পারবে না, তাই না? আর দেরি টেরি হয়নি, সবেমাত্র 2:30 বাজলো। শান্তর মা শান্তকে বললেন, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? তাড়াতাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নে। অসুস্থ ছেলে, সে কখন থেকে অপেক্ষা করছে তোর সাথে খাবার খাবে বলে। মায়ের কথায় শান্ত বাথরুমে গিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে শিমুলের রুমে গেল। শিমুল তখন বসে বসে মোবাইলে ফ্রি ফায়ার খেলছে। শান্ত শিমুলের রুমে প্রবেশ করেই বলল, কিরে, কি করছিস? কি আর করব, বসে বসে গেম খেলছি। এই অসুস্থ শরীর নিয়ে গেম খেলছিস কেন? খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিলেই তো পারতি। আম্মু আজ আমার প্রিয় ইলিশ মাছ রান্না করেছেন, তাই তোর জন্য অপেক্ষা করছিলাম, তুই এলে একসাথে খাবো বলে। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন ফোনটা হাত থেকে রেখে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয়। ফোন কি করে রাখবো? এনিমি তো আমায় মেরে ফেলবে। আচ্ছা, তাহলে আমার কাছে দে, আমি খেলছি, তুই যা, ফ্রেশ হয়ে আয়। শান্তর কথা শিমুল ফোন শান্তর হাতে দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলো। কিছুক্ষণ পরেই শিমুলের মা টেবিলে খাবার সাজিয়ে শান্ত আর শিমুলকে ডাক দিলেন। ডাক শুনে শান্ত আর শিমুল টেবিলে গিয়ে দেখল শিমুলের মা আর শান্তর মা মিলে অনেক রকম রান্না করেছেন। এক জায়গায় খাসির গোস্ত, ইলিশ মাছের ঝোল, গরুর নেহারি। খাবার দেখে তো শান্ত শিমুলের জিভে জল চলে এলো। একান্নবর্তী পরিবারের মতো শান্ত, শিমুল, জাহিদ, শিমুলের মা, শান্তর মা আর পাশের বাড়ির সাইফা সবাই মিলে একসাথে খেতে বসলো। শান্ত ভেবে পাচ্ছে না কোনটা রেখে কোনটা খাবে। সবগুলো রান্নাই এক কথায় অসাধারণ হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে শান্ত এবং শিমুলের মা আর সাইফা রান্নাঘরে থালা বাসন পরিষ্কার করতে লাগলেন। শান্তর ইচ্ছে ছিল আজ মাঠে খেলতে যাবে, কিন্তু এত বেশি খেয়ে ফেলেছে যে হাঁটতেই পারছে না। শিমুলের রুমে গিয়ে দুই বন্ধু ঘুমিয়ে পড়ল। 1 মাস পর শান্তর বাবা আজ দেশে ফিরছেন। শান্তর যেন আনন্দের শেষ নেই, কারণ বাবা দেশে ফিরে এলেই হুরারার সাথে তার বিয়ের কথাবার্তা পাকা। এরপর শুরু হবে এক রঙিন জীবন। উফ, শান্ত যেন ভাবতেই পারছেন না। কিছুক্ষণ পরে মা ডাক দিলেন, শান্ত, কই রে, তাড়াতাড়ি রেডি হয়ে আয়, এখনই গাড়ি চলে আসবে। আসছি মা, এই বলে শান্ত শার্ট কোট লাগিয়ে বের হলো। কিছুক্ষণ পরেই একটি হাইয়েস্ট মাইক্রোবাস এসে হাজির হলো তাদের দরজায়। শান্ত, শিমুল আর শান্তর মা রওনা হলেন বিমানবন্দরে। সকাল 10টায় বিমানবন্দরে ল্যান্ড করল বোয়িং 777। 419 জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন বিশাল বিমান দেখে শান্ত, শিমুল হতবাক, কারণ এর আগে তারা এত বিশাল বিমান দেখেনি। এর আগের বার যখন শান্তর বাবা দেশে এসেছিলেন তখন এয়ারবাস 310-তে করে এসেছিলেন, তাই তারা তখন এত বিশাল বিমান দেখেনি। দুজনেই হা করে তাকিয়ে আছে বিমানের দিকে। কিছুক্ষণ পরেই শান্তর বাবা নেমে এলেন বিমান থেকে। এরপর তারা অনেকক্ষণ লাউঞ্জে অপেক্ষা করলেন শান্তর বাবার সাথে থাকা লাগেজগুলোর জন্য। লাগেজগুলো হাতে পাওয়ার পর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। বাড়িতে ফেরার পর শান্তর বাবা, শিমুল, শান্তর সাথে শান্তর মা এবং শিমুলের মাকে সাথে নিয়ে খাওয়া দাওয়া শেষ করলেন। বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে। সবার চোখ শান্তর বাবার সাথে থাকা লাগেজের সাথে। শান্তর বাবা অবশ্য আগেই একটি লাগেজ লুকিয়ে রেখেছিলেন, কারণ এই লাগেজে ছিল দামি দামি কিছু জিনিসপত্র। তিনি আস্তে আস্তে লাগেজগুলো খুললেন। কারোর জন্য শার্ট, কারোর জন্য প্যান্ট, ব্লেজার, শাড়ি, টপস, পারফিউম সব একে একে বের করে এক একজনের হাতে তুলে দিলেন। সবাই খুশি হলেও শান্তর দুই দূরসম্পর্কের চাচি খুশি হননি। ওনাদের ইচ্ছে ছিল 2টি বিদেশি কম্বল নেবেন, তবে শান্তর বাবা কম্বল আনেননি, তাই ওনারা একরকম মন খারাপ করেই সেখান থেকে বের হয়ে গেলেন। শিমুলকে একটি ঘড়ি দিয়েছেন, আর ওতেই খুশিতে সে লাফাতে লাগলো। শিমুলের মাকে বললেন, ভাবি, সব তো অন্যদের দিয়ে দিলাম, আপনার জন্য রাখতে পারলাম না, কিছু মনে করবেন না। শিমুলের মা হাসি মুখে বললেন, আরে ভাই আমার, তুমি যে সুস্থ শরীরে দেশে এসেছো এটাই তো সবচেয়ে বেশি। তুমি কত কষ্ট করে রোজগার করো। মানুষজন তো কেউ বিদেশ থেকে এলেই তার লাগেজে চোখ থাকে। মানুষটা কেমন আছে, বিদেশে কেমন তার দিন কেটেছে, সেটা কারোরই খেয়াল থাকে না।
এটা আপনি ভাবি ঠিকই বলেছেন। আচ্ছা আমি যাই তাহলে, বাড়িতে কাজ আছে। ভাবি রাতে আপনার দাওয়াত খেতে আসবেন, সাথে শিমুলকেও নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, আসবো। এই বলে শিমুলের মা শান্তদের বাড়ি থেকে বিদায় নিলেন। রাতে শিমুলের মা বাসায় কাজ করছিলেন। এমন সময় শান্তর বাবা ফোন দিয়ে বললেন, ভাবি কোথায় আপনি? আপনাকে যে বললাম রাতে শিমুল আর জাহিদকে নিয়ে আমাদের বাসায় আসতে, এলেন না যে? ভাইজান আমি ভুলে গিয়েছিলাম, আসছি এখনই। এই বলে তিনি ফোন রেখে দিলেন। আসলে ভুলে যাননি, যেতে ইচ্ছা করছিল না, কিন্তু এখন না গিয়েও উপায় নেই। না গেলে শান্তর বাবা রাগ করবে। রান্নাঘর থেকে বের হয়ে শিমুল আর জাহিদকে সাথে নিয়ে শান্তদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে গিয়ে সবাই মিলে রাতের খাবার সেরে নিলেন। এরপর শান্তর বাবা লুকিয়ে রাখা লাগেজ বের করে বললেন, ভাবি এই লাগেজটা লুকিয়ে রেখেছিলাম, সবার সামনে এটা খুললে তো কেউ খুশি আবার কেউ মনমরা হয়ে যেত, তাই খুলিনি। কথা বলতে বলতে শান্তর বাবা লাগেজ খুললেন। লাগেজ থেকে 2টা ল্যাপটপ বের করে একটা শান্তকে আর একটা শিমুলকে দিলেন। জাহিদকে দিলেন একটি ফোন। এরপর লাগেজ থেকে বের করলেন 2টা দামি শাড়ি, একটি শান্তর মায়ের জন্য আর একটি শিমুলের মায়ের জন্য। জিনিসগুলো বের করতে করতে তিনি বাইরে তাকাচ্ছিলেন, যেন কারো অপেক্ষা করছেন। এরপর তিনি 2টা সোনার আংটি বের করে বললেন, এই 2টা দিয়ে শান্ত আর শিমুলের বউকে বরণ করা হবে। উপস্থিত সবাই হাসতে লাগলো। কিছুক্ষণ পরে একটা সিএনজি এসে হর্ন দিতে লাগলো। 2টা বিদেশি কম্বল নিয়ে এসেছে। শান্তর বাবা কম্বলগুলো ভেতরে আনতে বললেন। একটা লম্বা লোক কম্বলগুলো দিয়ে গেল। কথায় কথায় তিনি বললেন, লোকটা তার বন্ধু, সে গত 15 দিন আগে দেশে ফিরেছে। তার সাথে জিনিসপত্র কম ছিল বিধায় কম্বল 2টি দেশে পাঠিয়ে দিয়েছেন। কম্বল 2টি থেকে একটি শান্তর মাকে আর একটি শিমুলের মাকে দিলেন। শিমুলের মা বললেন, ভাইজান খামোখায় কেন এতগুলো টাকা খরচ করতে গেলেন? সামনেই শান্তর বিয়ে, কত টাকা পয়সার দরকার বলেন? তা নিয়ে আপনি চিন্তা করবেন না ভাবি, আমি সব ব্যবস্থা করে এসেছি। আপনারা আমার পরিবারের জন্য এত কিছু করেছেন, আমি কি এই সামান্যটুকু করতে পারি না? কই কি আর করলাম ভাই? করেছেন। আচ্ছা বাদ দেন, এবার আসল কথা শোনেন। আগামী 30 তারিখ আমরা শান্তর বিয়ের ব্যাপারে কথা বলতে কনের বাড়িতে যাব। তাদের সাথে ফোনে কথা হয়েছে। ছেলে যেহেতু পছন্দ করেই ফেলেছে, তাই আমি আর দেখাদেখি করতে চাচ্ছি না, সোজা বিয়ের তারিখ ফাইনাল করে দিব। আপনাকে যেতে হবে আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে ভাই, যাব। এখন বাড়ি যাই তাহলে, রাত তো অনেক হয়েছে। আচ্ছা যান ভাবি। শান্তদের বাড়ি থেকে বিদায় নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন শিমুলের মা। নতুন ল্যাপটপ পেয়ে শিমুল ভীষণ খুশি। সারা রাত ল্যাপটপ নিয়ে নাড়াচাড়া করতে করতে ভোর রাতে ঘুমালো সে। শান্তর অবশ্য ল্যাপটপ নিয়ে কোনো আকর্ষণ নেই। সে শুয়ে শুয়ে অপেক্ষা করছে কখন সকাল হবে আর কখন হুরায়রার সাথে দেখা করবে। এই চিন্তা করতে করতে তার চোখ থেকে ঘুম পালিয়েছে। নির্ঘুম রাত কাটিয়ে ভোরের আলো ফুটে উঠতেই চলে গেল মসজিদে। ফজরের নামাজের পর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে মসজিদ থেকে বের হলো। এরপর ঘণ্টাখানেক হাঁটাহাঁটি করে আস্তে আস্তে বাড়ি ফিরে এলো। বাড়িতে এসে দেখলো তার মাও উঠে পড়েছেন। চা বানিয়ে শান্তকে দিলেন আর শান্তর বাবার জন্য গুড় মুড়ি রেডি করলেন, কারণ শান্তর বাবা সকালে চা পান করেন না। সকালে নাস্তা সেরে শান্ত রেডি হয়ে কলেজে গেল। ঘড়ির কাঁটায় তখন 9টা 15। কিছুক্ষণ অপেক্ষা করার পর হুরায়রা আসলো কলেজে। হুরায়রা শান্তকে দেখে বলল, কি ব্যাপার, তোমার চোখ এমন লাল দেখাচ্ছে যে? রাতে কি ঘুমাওনি নাকি? ঠিক ধরেছ, রাতে মোটেই ঘুম হয়নি। কেন ঘুম হয়নি? একটি খুশির সংবাদ আছে, সেটা তোমাকে দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম কখন সকাল হবে। কি সেই খুশির সংবাদ? সংবাদটি হচ্ছে, বলবো? বলো। বলতে তো বলেছে। আচ্ছা তুমি বলো তো কি হতে পারে? হুরায়রা একটু সময় ভেবে বলল, তোমার বন্ধু সুস্থ হয়ে গেছে। আর ধুর, সে তো গতকালকেই সুস্থ হয়েছে। তাহলে কি? বাবা দেশে ফিরেছেন আর আগামী 30 তারিখ আমাদের বিয়ের পাকা কথা বলতে তোমাদের বাড়িতে যাবেন। তাই নাকি? এ তো সত্যি খুশির খবর। আমাদের স্বপ্নগুলো সত্যি হতে চলেছে। আচ্ছা ক্লাসে চলো, ক্লাস করে পরে আজ তোমাকে আমি খাওয়াবো। আচ্ছা চলো। শান্ত আর হুরায়রা কলেজের গেটের ভেতরে প্রবেশ করলো। ধীরে ধীরে গল্প করতে করতে তারা হাঁটতে লাগলো ক্লাসের দিকে। ক্লাস শেষ করে শান্ত আর হুরায়রা চলে গেল একটি কফি হাউসে। সেখানে কফি খেতে খেতে তারা গল্প করতে লাগলো। বেশ কিছুক্ষণ গল্প করার পর তারা যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বিকেলে শান্ত আর শিমুল মাঠে খেলতে গেল। সায়েম শান্তকে দেখে বলল, কিরে তোর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে? তোদের কে বলল? কেউ বলেনি, তোর বাবা এলেই তো তোর বিয়ে ঠিক হওয়ার কথা, তাই বললাম। ও আচ্ছা, বিয়ে ঠিক হয়নি। আগামী 30 তারিখ বাবা কনের বাড়িতে যাবেন বিয়ের দিনক্ষণ ঠিক করতে। ও আচ্ছা ভালো। একা একা আবার বিয়ে করিস না। একা একা বিয়ে করবো না মানে? বিয়ে কি সবাই মিলে করে? আরে আমি সেটা বলিনি, বলেছি বিয়ের সময় আমাদেরকেও দাওয়াত দিস, ভালো মন্দ কিছু খাওয়া যাবে। ও আচ্ছা এই কথা। তোদের দাওয়াত না দিলে কাদের দেব বল? তোরাই তো আমার সব। সায়েম কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় উবাদা বলল, কিরে তোরা এখানে দাঁড়িয়ে আছিস যে? আমরা টসে হেরেছি, তাড়াতাড়ি মাঠে নাম। উবাদার কথায় তারা আর কিছু না বলে মাঠে ফিল্ডিংয়ে নামলো। দুর্দান্ত একটি খেলা জিতে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো।
30 তারিখ শান্তর মা বাবা এবং এলাকার দুজন সম্মানিত ব্যক্তি হুরায়রাদের বাড়িতে বিয়ের কথাবার্তা ঠিক করতে গেলেন। হুরায়রার মা চেয়েছিলেন বিয়েটা একটু দেরিতে ফেলতে, কারণ সামনেই হুরায়রার পরীক্ষা। বিয়ের পর সাংসারিক কাজে পড়ালেখা চালিয়ে যেতে পারবে কিনা তাই তিনি চেয়েছিলেন কমপক্ষে ইন্টার পড়ে নিক। কিন্তু শান্তর বাবা মানতে রাজি নন। ওনার কথা উনি সামনের মাসেই আবার বিদেশে চলে যাবেন। দেশে থাকতে থাকতে ছেলেকে বিয়ে করাতে চান। পড়ালেখার ব্যাপার উঠলে শান্তর মা বললেন, আপনি ভুলে যান হুরায়রা তার স্বামীর বাড়িতে আছে। আপনি মনে করবেন হুরায়রা তার নিজের বাড়িতে আছে। হুরায়রা মা যতদিন লেখাপড়া করবে ততদিন সাংসারিক কাজ আমি করব। আমি ছেলের বউ নিতে চাই, কাজের মেয়ে না। শান্তর মায়ের কথায় হুরায়রার মা যেন একটু ভরসা পেলেন। এরপর নানা অনেক কথাবার্তা বলতে বলতে বিয়ের 3 তারিখ 20 জানুয়ারি শুক্রবারে ধার্য করা হলো। পাখির কলকলানি গানে, নদীর কলতানে, ধানের শীষে ঢেউ খেলে চলা ঢেউয়ের তালে বয়ে চলল সময়। সূর্য উঠল আবার অস্ত গেল। দেখতে দেখতে চলে এলো 20 জানুয়ারি। বরের সাজে শান্ত, দেখতে বড়ই সুন্দর লাগছে তাকে। শিমুল শান্তর কানে কানে বলল, তোকে এই বেশে পরি হুরায়রা দেখলে বেচারি তো পাগল হয়ে যেত। শান্ত একটু হেসে শিমুলের দিকে তাকিয়ে বলল, আজকে ওই মেয়েটার নাম না নিলে নয়। আচ্ছা আচ্ছা, আর বলবো না, এবার চল, সবাই অপেক্ষা করছে। এরপর শান্ত, শিমুল, শান্তর বাবা আরও 2-4 জন এলাকার গণ্যমান্য ব্যক্তি কনের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। সামান্য আয়োজন, অবশ্য হুরায়রার বাবা চেয়েছিলেন বড় আয়োজন করতে। শান্তর বাবা মানা করলেন। তিনি বললেন, কনের বাড়িতে বরপক্ষ দলবল নিয়ে গিয়ে খাওয়া শরীয়ত সম্মত নয়। বিয়ের পরের দিন আমার ছেলের ওয়ালিমা করব, সেখানেই সবাই গলা পর্যন্ত ভরে খাবে। ফুল দিয়ে সাজানো গাড়িতে বসে আছে শান্ত, মুখে তার মিষ্টি হাসি, 2 চোখ ভরা রঙিন স্বপ্ন। প্রত্যেক মানুষের জীবনে এই এক আনন্দের দিন। জীবনে জৈবিক চাহিদা পূরণের স্বপ্নে বিভোর থাকে সবারই আঁখি। শান্তর বেলাতেও তার ব্যতিক্রম নয়। আস্তে আস্তে গাড়ি চলল কনের বাড়ির দিকে। একটুখানি পথ, তাও যেন বহু দূরে। শান্তর যে আর তর্স হয়েছে না। বধূর সাজে হুরায়রাকে দেখতে ব্যাকুল হয়ে আছে তার আখিদয়। হুরায়রাদের বাড়ির পাশের একটি মসজিদে জোহরের নামাজ আদায় করার পর বরসহ বরের সাথে লোকজন হুরায়রাদের বাড়িতে প্রবেশ করলেন। বরের জন্য আলাদা একটি জায়গা ফুল দিয়ে সাজানো হয়েছে। শান্ত সেখানে গিয়ে মুখে রুমাল চেপে বসল। কিছুক্ষণ পর কাজী সাহেব এসে হাজির হলেন। যথারীতি বিয়ের কার্যক্রম শুরু হলো। কাজী সাহেব বিয়ের কাবিননামা লিখলেন। এরপর কনের বাবার নাম, মায়ের নাম, কনের নাম বলে বললেন, তার সাথে বিবাহে আপনি যদি রাজি থাকেন বলেন কবুল। শান্ত বলল, কবুল। কাজী সাহেব আবার বললেন, বলেন কবুল। শান্ত আবার বলল, কবুল। কাজী সাহেব আবারও বললেন, বলেন কবুল। শান্ত বলল, কবুল। একই রকমভাবে হুরায়রাকেও কবুল বলানো হলো। এরপর ইমাম সাহেব দোয়া করলেন। দোয়ার পর উপস্থিত সকলের মধ্যে খেজুর বিতরণ করা হলো। মেহমানদের খাওয়ানো হলো। এবার বরকনে এক করার পালা। শান্তর বাবা শান্তকে নিয়ে ভেতরে হুরায়রার কাছে গেলেন। তারপর শান্ত হুরায়রাকে মালা পরিয়ে দিল। হুরায়রাও শান্তর গলায় মালা পরিয়ে দিল। বিয়ের সব আয়োজন শেষ হলো। এবার বিদায়ের ঘণ্টা। হুরায়রার বুক ফেটে যেন কান্না আসছে। তার তো এমন হওয়ার কথা নয়, কারণ এই শরীরটা মানবী হুরায়রার, কিন্তু ভেতরে তো পরিলোকের হুরায়রা। তাও কেন হুরায়রার এমন আবেগ জন্মাচ্ছে এই বাড়ির প্রতি? তাহলে কি সে এই বাড়ির সদস্যদের মায়ায় পড়ে গেছে? মায়ের গলা জড়িয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো হুরায়রা। হুরায়রার বাবা ছুটি না পাওয়ায় দেশে আসতে পারেনি। ভিডিও কলে মেয়েকে দেখছেন শুধু। সুরাইয়া কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল। হাসি খুশি একটি পরিবেশ মুহূর্তেই বিষাদের রূপ নিল। অশ্রুসিক্ত নয়নে হুরায়রাকে বিদায় দেওয়া হলো। সব দেখতে দেখতে শিমুল ভাবল, কতই না অদ্ভুত মেয়েদের জীবন। যে বাড়িতে হেসে খেলে বড় হলো, শেষে কিনা তাদেরকে ছেড়েই চলে যেতে হয় অন্যের ঘরে। সেখানে কি আছে তার কপালে সে জানে না। কেউ সুখী হয়, কেউ বা পতিত হয় বিষাদের সাগরে। তবুও তারা মেনে নেয় সব। নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে নতুন স্বপ্নে ঘর বাঁধার স্বপ্ন দেখে। কথাগুলো ভাবতে ভাবতে তার চোখের কোণেও জল জমে গেল। টিস্যু দিয়ে চোখের জল মুছে বিদায় নিল সেখান থেকে। বাসর ঘরে লম্বা ঘোমটা টেনে বসে আছে হুরায়রা। স্বপ্নে বিভোর তার 2 আঁখি। শতজন্মের স্বাদ যেন আজ পূরণ হতে যাচ্ছে। একান্ত আপন করে কাছে পেতে যাচ্ছে তার ভালোবাসার মানুষকে। এই সুখের জন্যই তো সে পরিলোকের অনাবিল সুখ আনন্দ ছেড়ে এসেছে। হঠাৎ করে দরজা খোলার শব্দ পাওয়া গেল। শান্ত এসেছে রুমে। হুরায়রা ঘোমটা তুলে বলল, তোমাকে বউয়ের সাজে দেখতেই সে সকাল থেকে মন উতলা হয়ে আছে, কিন্তু একটিবারও দেখার সুযোগ হয়নি। এখন তো দেখছো মিটেছে স্বাদ। তোমাকে যদি শতবার দেখি তবুও দেখার স্বাদ মিটবে না। বউয়ের সাজে কি যে সুন্দর লাগছে তোমাকে, আমি বলে বোঝাতে পারবো না। হয়েছে হয়েছে, আর বলো না, বেশি বলে নজর লেগে যাবে। এভাবে দুজনের মধ্যে মিষ্টি কথাবার্তায় রাতভর চলল। ঘড়ির কাঁটায় সকাল 10টা। শিমুল এসে শান্তর দরজায় নক করছে। ভেতর থেকে শান্ত বলল, কে?
আরে আমি শিমুল, ওঠ তাড়াতাড়ি, আজ তোর ওয়ালিমা, কত কাজ বাকি, তুই এখনো ঘুমাচ্ছিস? ওয়ালিমা তো বুঝলাম, তাই বলে এত সকালে উঠতে হবে? এত সকালে মানে সকাল 10টা বাজে, তুই এত সকাল পেলি কই? শিমুলের কথায় শান্ত মোবাইলের দিকে তাকিয়ে সময়টা দেখেই লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে বসলো। সে ভেবেছিল হয়তো সকাল 7টা বাজে, কোন ফাঁকে যে 10টা বেজে গেছে বুঝতে পারেনি। আস্তে আস্তে বিছানা থেকে নেমে দরজা খুলে বলল, সরি রে, আমি তো ভেবেছিলাম মনে হয় 8টা বাজে। তা তো মনে করবি, রাতে যে ঘুম হয়নি। কথাটি বলে মিটমিট করে হাসতে লাগলো শিমুল। শান্ত লজ্জা মুখে বলল, তুই যা তো, আমি আসছি। শিমুল হাসতে হাসতে সেখান থেকে চলে এলো। শিমুল চলে যাওয়ার পর শান্ত হুরাডার কালো চুলে আলতো করে হাত বুলাতে বুলাতে বলল, হুরাডা শুনছ, সকাল হয়েছে, ওঠো তাড়াতাড়ি। হুরাডা চোখ বন্ধ থাকা অবস্থাতেই হুরাডা বলল, হুরাডা কি, আমি এখন তোমার বিয়ে করাবো, আমাকে বউ বলে ডাকবে। ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছো কেন? হুরাডা উঠে বসলো, বলল, কে বলেছে আমি ঘুমিয়ে আছি? তোমার বন্ধু যেভাবে দরজা নক করেছে ঘুমিয়ে থাকা যায়? জেগে পড়েছে যখন, তখন না উঠে চোখ বন্ধ করে শুয়ে রইল কেন? তোমাদের দুই বন্ধুর কথা শোনার জন্য। আচ্ছা হয়েছে, এবার ওঠো, দেরি হয়ে যাচ্ছে। এই বলে শান্ত রুম থেকে বের হয়ে ফ্রেশ হয়ে তৈরি হতে লাগলো। ওয়ালিমার জন্য শান্তর বাবা বড় বড় 2টি গরু কিনেছেন। বাবুর্চিরা সেগুলো রান্না করছেন। একদিকে মুরগির রোস্ট, গরুর কালো ভুনা, মুগ ডালের মুড়িঘণ্ট, দই, সব মিলিয়ে বিশাল আয়োজন। বাড়ির উঠোনে বেশ বড় সড়ো করে বাঁধা হয়েছে প্যান্ডেল। হুরারা ঘুম থেকে উঠে এত সব আয়োজন দেখে হকচকিয়ে গেল। কিছুক্ষণ পরে হুরারাদের বাড়ি থেকে হুরাডার মা বোন এসে উপস্থিত হলেন। শিমুল বিয়ের দিন হুরাডার বোনকে দেখেনি, আজকে দেখল। হুরাডার বোন সুরাইয়া হুরাডার মতোই সুন্দর। শিমুল এক দেখাতে যেন তার প্রেমে ব্যতিব্যস্ত হয়ে পড়ল। যেহেতু শান্ত ব্যস্ত, তাই শান্তদের বাড়িতে মেহমানদের খাতির যত্ন শিমুল করছে। হুরারা মা বোন আশায় তাদেরকে নাস্তা দিল সে। সুরাইয়াও যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে শিমুলের দিকে। শিমুল নিজেকে একটু সামলে নিয়ে নাস্তা সুরাইয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, নিন, নাস্তা করে নিন। এই বলে সে সেখান থেকে বিদায় নিল। জোহরের নামাজের পর মেহমানগণ আসতে শুরু করলেন। শুরু হলো খাওয়া দাওয়ার বিশাল ঝামেলা, চলল বিকেল 4টা পর্যন্ত। এরপর আস্তে আস্তে সবাই বিদায় নিল। হুরাডার মা বিদায় নিলেও সুরাইয়া জোর করে থেকে গেছে বোনের কাছে থাকবে বলে। ঠিক বোনের কাছে নয়, তার উদ্দেশ্য শিমুল। মেয়ের কথায় মা মেয়েকে বোনের কাছে রেখে দিয়ে বললেন, আজ সে থাকুক, কাল তোমরা যখন ফিরযাত্রায় যাবে তখন তাকে সাথে নিয়ে যেও। সুরাইয়া তার বোনের বাড়ি অর্থাৎ শান্তর বাড়িতে থাকার প্রধান উদ্দেশ্য হচ্ছে শিমুলের সাথে কথা বলা। সন্ধ্যার পর শান্তদের ঘরে ভালোই আড্ডা জমে উঠল। শিমুল আর শান্ত মিলে কথা বলছিল, সেই মুহূর্তে সুরাইয়াও এসে হাজির হলো। 3 জন বসে গল্প করছে। হুরাডার মন চাচ্ছিল সেও তাদের সাথে গল্প করবে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ সে নতুন বউ। তাই বাড়ির কিছু নিয়মকানুন তাকে মেনে চলতে হচ্ছে। সুরাইয়া কথা বলার ফাঁকে ফাঁকে শিমুলের দিকে তাকাচ্ছে। শিমুল অবশ্য সেটাতে এতটাও পাত্তা দিচ্ছে না। গল্পের এক পর্যায়ে শান্ত গল্পের আসর ছেড়ে হুরাডার কাছে চলে গেল। শান্ত চলে যাওয়া শিমুলও চলে যেতে চেয়েছিল, কিন্তু সুরাইয়া তাকে থামিয়ে দিয়ে বলল, আরে আপনি কোথায় যাচ্ছেন? বসেন না, একটু কথা বলি। সুরাইয়ার কথায় শিমুল বসলো। সুরাইয়া শিমুলকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি কি পড়ালেখা করছেন এখনো? না, এসএসসি পরীক্ষার পর আর পড়িনি। কেন পড়েননি? রেজাল্ট খারাপ হয়েছিল তাই। তাহলে কি করার ইচ্ছা এখন? আমার বিদেশে যাওয়ার কথাবার্তা হচ্ছে, শীঘ্রই চলে যাব। আচ্ছা, তাতে আমার চলবে। আপনার চলবে মানে? আরে না, কিছু না, আপনি বুঝবেন না ওসব। বুঝবো না কেন বলেন? বললেই বুঝবো। আচ্ছা বাদ দেন, অন্য সময় না হয় বলবো। এখন বলেন তো, আপনি কি কোনো মেয়েকে পছন্দ করেন? আপনি তো দেখছি বড্ড ফাজিল। এসব বিষয়ে কথা বলছেন কেন? ফাজিল মানে? আমার সাথে কথা বললে বুঝতে পারবেন আমি ফাজিলের উপরের লেভেলে। তা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা বলেন না, আপনার কি কোনো মেয়েকে পছন্দ? না, তেমন কেউ নেই। আমাকে কেমন লাগে আপনার? শিমুল একটু লাজুক চোখে সুরাইয়ার দিকে তাকিয়ে বলল, আমি এখন আসছি, জরুরি কাজ আছে। এই বলে শিমুল সুরাইয়াকে কিছু বলার সুযোগ না দিয়েই রুম থেকে বের হয়ে গেল। সুরাইয়া শিমুলের এই লজ্জা পাওয়ার এই দৃশ্য দেখে একা একা হাসতে লাগলো। রাত 9টার দিকে সবাই মিলে রাতের খাবার খেতে বসলো। সুরাইয়া ইচ্ছে করে শিমুলের সামনে চেয়ারে গিয়ে বসলো। খাবার খেতে খেতে সে ইচ্ছে করে শিমুলের পায়ে পা দিয়ে খোঁচা দিল। শিমুল বিরক্ত চেহারায় সুরাইয়ার দিকে তাকালো। সুরাইয়া মিটমিট করে হেসে তাকে চোখ টিপ দিল। শিমুল বুঝতে পারলো এই মেয়েটা বড্ড ফাজিল, তাই সে পা সরিয়ে নিল। সুরাইয়া টেবিলের নিচের দিকে পা লম্বা করে শিমুলের পায়ের নাগাল পেতে চাইল, কিন্তু তার পায়ের নাগাল তো পেলই না, উল্টো চেয়ার থেকে স্লিপ করে টেবিলের নিচে পড়ে গেল। তরকারির বাটি উল্টে সব তরকারি গিয়ে পড়লো তার মাথায়। সুরাইয়ার মনে হলো কেউ যেন তার পা ধরে টান দিয়েছে। শিমুল তো নয়, তাহলে কে? হুরাইরা তাড়াতাড়ি করে গিয়ে বোনকে তুলে বলল, কিরে, পড়লে কিভাবে? হঠাৎ মাথাটা কেমন যেন ঘুরলো আপু। হুরাইরা সুরাইয়াকে ধরে ঘরে নিয়ে যেতে লাগলো। সুরাইয়া পেছন ফিরে তাকালো, দেখলো শিমুল মিটমিট করে হাসছে। সুরাইয়া হাতের ইশারায় তাকে খুশি দেখালো। শিমুল মনে মনে বলল, ভালো হয়েছে, উচিত শিক্ষা হয়েছে, আর লাগতে আসবে আমার সাথে। সুরাইয়া বাথরুমে গিয়ে গোসল করে কাপড় চেঞ্জ করলো। চোখে ভীষণ জ্বালাপোড়া করছে।
তরকারির সামান্য ছিটেফোঁটা চোখে গিয়েছে তার, তাই জ্বালাপোড়া করছে। চোখের জ্বালা সহ্য করতে না পেরে সে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। ঘড়ির কাঁটায় তখন রাত 1টা। হুরায়রা হঠাৎ শুনল তাকে কেউ ডাকছে। বিছানা ছেড়ে উঠে জানলার পাশে গেল। বিলকিস এসেছে তার সাথে দেখা করতে। হুরায়রা বলল, তুই এই সময়? শান্ত হঠাৎ জেগে যাবে। ভয় নেই, আমি তো স্বামীকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তাকে এখন 10টা হাতি দিয়ে টানলেও জাগবে না। তুই পারিসও বটে। তোর কি খবর বল, কেমন আছিস? এই তো ভালোই আছি, তবে বোনটার জন্য চিন্তা হচ্ছে। রাতে খাবার খেতে বসে সে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। সে মাথা ঘুরে পড়েনি, আমি তাকে ফেলে দিয়েছিলাম। কেন কেন ফেলেছিলি? কারণ সে শিমুলকে বিরক্ত করছিল। শিমুলকে বিরক্ত করছিল তো তোর কি সমস্যা? সমস্যা আছে, কারণ আমি তাকে ভালোবাসি। ওরে বাবা, ভালো যখন বাসিস তাহলে আমার পথে হাঁটতে থাক। মানে সুরাইয়াকে মাধ্যম বানিয়ে শিমুলের কাছে পৌঁছে যা। তুইও শিমুলকে পাবি, সুরাইয়াও শিমুলকে পাবে। কথাটা মন্দ বলিসনি। আচ্ছা, অনেক রাত হয়েছে, তুই এখন ঘুমা, আমি যাই। এই বলে বিলকিস হুরায়রার কাছ থেকে বিদায় নিল। হুরায়রাও আস্তে আস্তে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। তলিয়ে গেল গভীর ঘুমে। শান্তির সেই ঘুম, প্রাপ্তির সেই ঘুম। দেখতে দেখতে চলে গেল 2 মাস। সুরাইয়ার শরীরে এখন পরি বিলকিসের বাস। সুরাইয়ার বিয়ে হয়েছে শিমুলের সাথে। হুরায়রা, বিলকিস 2 বান্ধবী 2 মানবীর শরীরে ভর করে সংসার করছে তাদের ভালোবাসার মানুষের সাথে। সেই সাথে গুনছে অপেক্ষার প্রহর। শান্ত শিমুলের মা বাবা দুনিয়ার নিয়মে মারা যাওয়ার পর তারা তাদের নিয়ে রওনা হবে পরিলোকে। সেখানে পাতবে সুখের সংসার। তাদের ভালোবাসার চিহ্ন ছোট্ট সোনামণিরা পরিলোকের বাগান চষে বেড়াবে, কোমল পায়ে ছোটাছুটি করবে, বীজ বুনবে ভালোবাসার। তাদের এই ভালোবাসার স্মৃতিচিহ্ন হয়ে রয়ে যাবে যুগ যুগান্তরে। ইতিহাসে লেখা থাকবে দুনিয়ার 2 মানবের সাথে পরীর প্রেম। পরীর সাথে প্রেম সিজন 2 এই গল্পটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই এই গল্পের সিজন 3 নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই ধরনের সুন্দর সুন্দর ভৌতিক গল্প পেতে নিশিরাত 76 এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।